পক্ষ থেকে। এবং প্রথমেই আমি রাহুল ফাউন্ডেশন সম্পর্কে দু চার কথা বলবো। রাহুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হচ্ছেন আর.এন. মজুমদার স্যার। আর.এন. মজুমদার স্যার আমাদের রাহুল ফাউন্ডেশনকে প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি করেছিলেন টেকনিক্যাল এবং ম্যানেজমেন্ট এই দুটো স্ট্রিমকে একত্রিত করে মানসম্মত উচ্চ প্রদত্ত শিক্ষা প্রদানের জন্য। আমাদের এই রাহুল ফাউন্ডেশন আজকে অনেক বড় পরিবার, তার ভিতরে অনেক ইনস্টিটিউশন আছে, যেরকম বিটেক আছে, ডিআইটিএম, তার সাথে আমাদের এমডিএমসিএ আছে, তার সাথে আছে এমআইডি, ডিআইপি যেটা পলিটেকনিক কলেজ, তার সাথে আছে আইটিআই। আমার মনে হয় যে গৌরীদেবী আইটিআই সম্পর্কে তোমরা সবাই জানো, কারেক্ট? গৌরীদেবী আইটিআই, তোমাদের এখান থেকে আমাদের প্রচুর স্টুডেন্ট গৌরীদেবী আইটিআইতে কিন্তু আছে এবং তারা পড়ছে। তার সাথে আমাদের নার্সিং কলেজ আছে, এমএনআই, জিডিএমএ, প্যারামেডিক্যাল কলেজ, এই কলেজগুলো তো আছে। তার সাথে আমাদের একটা ইন্টারন্যাশনাল স্কুলও আছে। তো আমরা কিন্তু এত বড় একটা পরিবারের সদস্য। সেখান থেকে আজকে আমরা এসেছি তোমাদের কাছে একান্তই একটি সেমিনার নিয়ে, যেখানে তোমরা কেরিয়ার সম্বন্ধিত বিভিন্ন তথ্য উন্মোচন করতে পারবে। এবং আজকে এইটুকু বলতে পারি যে তোমরা তোমাদের ভেতরে যা যা প্রশ্ন আছে কেরিয়ার ওরিয়েন্টেড, তোমরা কিন্তু সেগুলো সাজিয়ে রাখো। আমার মনে হয় তোমরা আজকে সেই জবাবটা কিন্তু পাবে। এবং এইটুকু বলতে পারি যে আমাদের যারা এখানে উচ্চ পদস্থ কর্মীরা এসে হাজির হয়েছেন, তাদের কাছ থেকে কিন্তু তোমরা নানা রকমের জবাব অবশ্যই পাবে তোমাদের কেরিয়ার সম্বন্ধিত। তাই বলছি, কেরিয়ার সম্বন্ধিত বিভিন্ন কোয়েশ্চেনগুলো নিজের মনে সাজাতে থাকো, যাতে তোমরা যখন এই কোয়েশ্চেনগুলো বলবে তখন তোমরা কিন্তু তার উত্তরগুলো সম্পর্কে সচেতন থাকো। তাই তোমাদের অনুরোধ করা হচ্ছে একটু সহযোগিতা করার জন্য। তোমরা যদি একটু শান্তভাবে এই প্রোগ্রামটি দেখো, আমার মনে হয় সেটা তোমাদের জন্যই লাভবান হবে। আজকে তো আমরা সেই জন্যই এখানে এসেছি। তাই সর্বপ্রথম আমি ডায়াসের আমন্ত্রণ জানাবো আমাদের রাহুল ফাউন্ডেশনের চিফ জেনারেল ম্যানেজার প্রিয়ব্রত স্যারকে। তারপর আমি আমন্ত্রণ জানাবো আমাদের রাহুল ফাউন্ডেশনের ডিজিএম স্যার লালন স্যারকে। এবং এখানে উপস্থিত হেডমাস্টার স্যারকে আমি অনুরোধ করব তিনি যেন আমাদের ডায়াসে এসে স্থান গ্রহণ করেন। এবং আমি ম্যাডামকে অনুরোধ করবো, ম্যাডাম যদি আপনি আমাদের এসে ডায়াসে স্থান গ্রহণ করেন। এবং সুকান্ত সিটি স্কুলের তরফ থেকে ম্যাডামকে অনুরোধ জানাবো ডায়াসে আসার জন্য। সরি, মেজিয়া গার্লস হাই স্কুল থেকে অনুরোধ জানাবো ম্যাডামকে স্টেজে আসার জন্য। ফেলিসিটেশন প্রসেসের জন্য সাহায্য করার জন্য। তোমাদের সবাইকে অনুরোধ
শান্তভাবে আমাদের এই প্রোগ্রামটি দেখার জন্য। কারণ আমরা যেখান থেকে এসেছি সেটি একটি অনেক বড় পরিবার। আমি আগেই বললাম, রাহুল ফাউন্ডেশন হচ্ছে একটি অনেক বড় পরিবার, অনেক ছাত্রছাত্রী এবং তাদেরকে নিয়ে কিন্তু আমাদের এই পরিবার। এবং আমরা সেই পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ জানাই। তোমরা আজকে আমাদের কেরিয়ার সেমিনারটিতে এসেছো এবং একটু ধৈর্য ধরে সেই কেরিয়ার সেমিনারটিতে বসো। এবার আমি ফেলিসিটেশন প্রসেসটি শুরু করব। আমি এখন আমাদের সিজিএম থেকে অনুরোধ করব শোভনচন্দ্র সিং মহাশয়কে ফেলিসিটেট করার জন্য। সাধন চন্দ্র সিং মহাশয়কে ফেলিসিটেট করার জন্য এবং আমি অনুরোধ করব কল্যাণ চ্যাটার্জি স্যারকে ডায়াসে আসার জন্য। এবার আমি সিজিএম স্যারকে অনুরোধ করব রুম্পা মন্ডল ম্যাডামকে ফেলিসিটেট করার জন্য বেজিয়া হাই স্কুল থেকে। এরপর আমি অনুরোধ করব কল্যাণ চ্যাটার্জি স্যারকে বেজিয়া বয়েজ হাই স্কুল থেকে ফেলিসিটেট করার জন্য। এবারে আমি সুজিত কুমার মন্ডল স্যারকে ডায়াসে আসার জন্য অনুরোধ করব এবং আমাদের ডিজিএম স্যারকে রিকোয়েস্ট করব ওনাকে ফেলিসিটেট করার জন্য। আমি আবার ডিজিএম স্যারকে রিকোয়েস্ট করব প্রতিমা বাউরি ম্যাডামকে ফেলিসিটেট করার জন্য বেজিয়া গার্লস হাই স্কুল থেকে। আমি সিজিএম থেকে রিকোয়েস্ট করব প্রতিভা বাউরি ম্যাডামকে ফেলিসিটেট করার জন্য। প্রত্যেকটা শুভ অনুষ্ঠানের সূচনা হয় কিন্তু আলোর মাধ্যমে। আমার মনে হয় আলো হচ্ছে আমাদের মনের অন্ধকারকে দূর করতে পারে। সেরকমই আমরা আমাদের শিক্ষার অন্ধকারকে দূর করে আলোকিত করব শিক্ষাকে একটি নতুন রূপে। তাই আমি আমাদের সিজিএম স্যার, টিজিএম স্যার এবং মাননীয় সমস্ত শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করব আলো প্রজ্বলন করে আজকে শিক্ষার জ্যোতি সমস্ত দিকে ছড়িয়ে দিতে। আমরা চাইব এই আলো এখানে উপস্থিত সমস্ত ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে আরো উজ্জ্বল করে এবং মনকেও আরো আলোকিত করে।
রিকোয়েস্ট করবো আমাদের মেজিয়া গার্লস হাই স্কুলের হেড মিস্ট্রেস মহাশয়াকে ফেলিসিটেশনের মাধ্যমে বলার জন্য। সমস্ত মাননীয় শিক্ষক শিক্ষিকাদের কিছু বলার জন্য আমি প্রথমেই অনুরোধ করবো ম্যাডামকে, মেজিয়া গার্লস হাই স্কুল থেকে। ম্যাডাম কিছু বলুন। গুড মর্নিং এভরিবডি। রাহুল ফাউন্ডেশনের উদ্যোগে আজকে যে ক্যারিয়ার গাইডেন্সের বা ক্যারিয়ার কাউন্সিলিংয়ের একটা সমাবেশের আয়োজন করা হয়েছে, তার জন্য আমি রাহুল ফাউন্ডেশনের কর্তৃপক্ষ এবং তার সমস্ত সদস্যদেরকে জানাই আমার বিদ্যালয়ের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। তার সঙ্গে জানাই সকলকেই নববর্ষে শুভেচ্ছা। সমস্ত ছাত্রছাত্রীদের আমি একটা কথাই বলবো, যেহেতু একদম সামনেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলে এসেছে, এখন প্রত্যেকটা সময় কিন্তু প্রচুর মূল্যবান। সেই সময় কাটা করে তোমরা সকলেই এখানে এসেছো, আর প্রত্যেকের মধ্যেই যে সামনে কিভাবে আমরা এগিয়ে যাব, কিভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করব, তার জন্য প্রচুর ভাবনা চিন্তা থাকে। একটা সময় ছিল যখন আমাদেরকে প্রত্যেকটা কলেজে গিয়ে গিয়ে জানতে হতো যে সেখানে কি সাবজেক্ট পড়ানো হয়, কিভাবে পড়ব, কোন সাবজেক্ট নিয়ে আমরা পড়লে আমরা ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারবো, আর্থিক দিক থেকে স্বাবলম্বী হতে পারবো। এত সব চিন্তা ভাবনা আমাদেরকে করতে হতো, ডোর টু ডোর যেতে হতো। আজকে মেজিয়ার এলাকার সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের একটা সুবিধা তোমরা পাচ্ছ যে বিভিন্ন ইনস্টিটিউট তোমাদের কাছে এসেছে, তোমাদের চুজ করার সুযোগ দিচ্ছে। তারা তাদের কি কি ফ্যাসিলিটি তোমরা পাবে সেখানে, সেটা তোমাদের সামনে তুলে ধরছেন। তোমরা ভাবনা চিন্তা করতে পারবে যে সরকারি বেসরকারি কোথায় কিভাবে কোন জায়গায় আমরা ভর্তি হলে আমরা নিজেদেরকে স্বাবলম্বী করতে পারবো। মাধ্যমিক পাশের পর থেকেও অনেক সুযোগ সুবিধা থাকে, উচ্চ মাধ্যমিক পাশের পর থেকেও কেউ হয়তো মাধ্যমিক পরেও জানতে পারছো যে কিভাবে উচ্চ মাধ্যমিকের পর আমি এই লাইনটা নিয়ে পড়াশোনা করলে আমরা প্রতিষ্ঠিত হতে পারবো। সেই জন্য তোমাদের পড়াশোনার মোটিভেশনটা এগিয়ে যেতে হবে। প্রত্যেকেই একটা কথা বলবো, যে লাইনেই যাও, যে কলেজেই ভর্তি হও, কারণ তোমাদের রাহুল ফাউন্ডেশন নিয়ে এসেছে, তাদের দরজাটা তোমাদের কাছে খুলে দিয়েছে যে সেখানে কি কি আছে। এছাড়া আরো অনেক রয়েছে। সবার আগে হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রত্যেকটা স্কুলের, কারণ আমাদের এখানে শুধু একমাত্র আমার মেজিয়া গার্লস বলে আমি নয়, আমার মনে হয় মেজিয়ার প্রত্যেকটা যে কোনো ছেলে বা মেয়ে যদি ভালো রেজাল্ট করো সেটা আমাদের গর্ব। তাহলে প্রত্যেকেই শুধু ভেবে নেবে যে তোমাদের মূল্যবান সময় কাটা করে তোমরা এখানে এসেছো, সেটা শোনো আর রেজাল্ট ভালো করো। প্রত্যেকেই বলছি যে ভালো রেজাল্ট না করলে কোথাও কিন্তু ভালোভাবে তোমরা নিজেরা হয়তো ভর্তি হতে পারবে, কিন্তু নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে না। ভবিষ্যৎটা ভীষণ কম্পিটিশনের যুগ। পয়েন্টে 0.00 হয়তো একটা র্যাঙ্কের এদিক ওদিক হয়ে যায়। সুতরাং প্রত্যেককে বলবো ভালো করে পড়াশুনো করো, ভালো রেজাল্ট করো, করে তোমরা ভালো জায়গাটা চুজ করতে পারো। যেমন আজকে রাহুল ফাউন্ডেশন এসেছে, এরপরে আরো আসবে, তবে তোমরা সেটা ভালো করে না বুঝলে কিন্তু অন্যগুলোর সঙ্গে তোমরা কম্পেয়ার করতে পারবে না। আর
প্রচুর সরকারি তরফ থেকে তোমাদের প্রচুর স্কিম দিয়েছে এগুলো ভাবার জন্য, যাতে তোমরা পড়াশুনো করতে গিয়ে যে ইকোনমিক্যালি যাতে অনেক সময় হোঁচট খাও, মানিটারি দিক থেকে হোঁচট খাও যে আমার ইচ্ছা আছে এটা করবো কিন্তু পাচ্ছি না, সরকারি দিক থেকেও কিন্তু তোমাদের অনেক সাপোর্ট করছে, যেটা বেসরকারি কলেজে করলেও তোমরা হয়তো সেই সুযোগ সুবিধাগুলো পাবে। এইটাই। থ্যাংক ইউ, সকলকে আবার ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। আমি আরেকবার আমাদের ডিজিএম স্যারকে অনুরোধ করবো আরেকবার ডায়েসে আসার জন্য। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে পঞ্চায়েত কর্মদক্ষ জন্মেজয় বাহরি মহাশয়। ওনাকে ফেলিসিটেট করার জন্য আমি অনুরোধ করবো স্যারকে। এবারে আমি অনুরোধ করব সাধনচন্দ্র শ্রী মহাশয়কে দু চার কথা বলার জন্য। ধন্যবাদ। উপস্থিত সহকর্মী এবং অন্যান্য বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা, সামনে আমার ছাত্র সমাজ, ছেলেমেয়েরা, আজকের এখানে মূলত যে জন্য আসা সেটা হচ্ছে ক্যারিয়ার কাউন্সিলিং। অর্থাৎ আমাদের সামনেই দুটো বড় পরীক্ষা, অর্থাৎ মাধ্যমিক প্রথম সোপান, যেটা আমাদের ম্যাডাম বলে গেলেন যে এখন তোমাদের সব থেকে গুরুত্ব দেওয়া দরকার সময় মেপে চল, অর্থাৎ একটুকু সময়ও নষ্ট করা চলবে না। ধন্যবাদ রাহুল ফাউন্ডেশন। রাহুল ফাউন্ডেশন এমন একটি নাম দিকে দিকে ছড়িয়ে আছে, তার ব্যাপ্তি অনেক। তোমরা আশা করি তোমাদের মনে যা কিছু প্রশ্ন ফিউচার, সেটা আজকে এখান থেকে অনেকটাই পেয়ে যাবে। ক্যারিয়ার কাউন্সিলটা কতটা গুরুত্বপূর্ণ, অনেক প্রতিভাবান ছেলে মেয়েরা আছে যারা সঠিক কাউন্সিলিংয়ের মাধ্যমে না পেয়ে তারা হারিয়ে যাচ্ছে। সবাইকে স্কলার ব্রিলিয়ান্ট রেজাল্ট করতে হবে তার কোনো মানে নেই। সাধারণ ছেলে মেয়েদের জন্য বিভিন্ন দিকে লাইন খোলা আছে, সেগুলো কিন্তু আমাদের জানা নেই। আজকে বড় সুযোগ হয়েছে, তোমাদের বাড়ির কাছে এসেছে রাহুল ফাউন্ডেশন। আশা করি তোমরা অনেক তোমাদের মনের প্রশ্ন যেগুলো আছে সেগুলো উত্তর পেয়ে যাবে এবং ফিউচার সব রকম ছেলেদের মধ্যেই আছে, সেটা এখানেই হয়তো তোমরা সিলেকশন করতে পারবে। এই বলে সকলকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বিচারটি বলে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। আপনার এই মূল্যবান কথাগুলি আমার মনে হয় এখানে উপস্থিত সমস্ত ছাত্রছাত্রীরা সবাই অক্ষরে অক্ষরে পালন করবে। তো যেটা আমি বলছিলাম যে দেখো, রাহুল ফাউন্ডেশন কিন্তু শুধু যে পড়াশোনা করে তা নয়, তারা কিন্তু কালচারাল দিক থেকে অনেক সমৃদ্ধ। আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু যেভাবে সমস্ত আনুষ্ঠানিক ধরো যে মানে আমাদের এডুকেশনাল যে প্রোগ্রামগুলো হয় সেগুলোতে তো ওরা অংশগ্রহণ করে, তার সাথে কিন্তু তারা কালচারাল দিকটাতেও অংশগ্রহণ করে। এবং আমাদের রাহুল ফাউন্ডেশনে কিন্তু প্রত্যেক বছর মেরিটে এক্সপো হয় এবং সেখানে কিন্তু বিশাল বড় একটা কালচারাল প্রোগ্রাম হয় এবং প্রত্যেক বছর আমাদের কিন্তু অনেক বড় বড় আর্টিস্টরা আসে। তো সেটা কিন্তু একটা দিক যেখানে তোমরা পড়াশোনার সাথে সাথে কালচারাল দিকটাও কিন্তু উপভোগ করতে পারবে। তো সেই দেশকে মাথায় রেখে আমি আমাদের এই কলেজে দুজন ছাত্রীকে অনুরোধ করব
স্টেজে আসার জন্য তারা একটি সুন্দর সঙ্গীত পরিবেশনার মাধ্যমে আজকে কালচারাল প্রোগ্রামটা শুরু করবে।
স্যারকে মঞ্চে আসার জন্য এবং আমি আমাদের সিজিএম থেকে রিকোয়েস্ট করবো তাকে ফেলিসিটেট করার জন্য। এরপর আমি অনুরোধ করবো নির্মল মণ্ডল মহাশয়কে অ্যাসিস্ট্যান্ট টিচার শুভশ্রী বিদ্যা নিকেতন এবং সিনিয়র থেকে রিকোয়েস্ট করবো ওনাকে ফেলিসিটেট করার জন্য। এরপর আমি অনুরোধ করবো দীপেন্দু ভট্টাচার্য মহাশয়কে মঞ্চে আসার জন্য এবং আবার আমি সিজিএম থেকে অনুরোধ করবো তাকে ফেলিসিটেট করার জন্য। এবার আমি তোমাদের এইটুকু বলতে চাই, এরপর যে সেশনটা শুরু হবে এই সেশনটা কিন্তু তোমাদের জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ সেশন, যার জন্য আমি সিজিএম থেকে অনুরোধ করবো সেই সেশনটি কভার আপ করার জন্য। এবং এইটুকু বলতে পারি তোমাদের মনে যা যা কোয়েশ্চেন এখন পর্যন্ত তোমরা রেডি করে রেখেছো তার যথোপযুক্ত উত্তর তোমরা এবারে পাবে। ধন্যবাদ। Civic Madam, good morning for providing me opportunity. আমি প্রথমবার মেজিয়াতে তোমাদের সামনে এসেছি। এর আগে আমি বহু জায়গায় স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন করেছি, কিন্তু মেজিয়াতে প্রথমবার। সো গুড মর্নিং মেজিয়া। শুনতে পেলাম না। গুড মর্নিং মেজিয়া। আরেকটু গুড মর্নিং মেজিয়া। এবার আমি আশা রাখবো সাইলেন্স সাইলেন্স আশা রাখবো কামিং 1 আওয়ার আমরা শুনবো, আমরা আমাদের কোয়ারিজ যা আছে সেটাকে সামনে রাখবো এবং তার উত্তর খোঁজানোর চেষ্টা করব। আর আজকে যারা এসেছেন, প্রধান শিক্ষিকা, হেডমাস্টার স্যার, বিভিন্ন স্কুলের শিক্ষক মহাশয়, শিক্ষিকারা যারা এসেছেন, ব্লকের যারা অফিসিয়ালস এসেছেন, প্রত্যেকে আমরা ওয়েলকাম করছি এবং তাদের সান্নিধ্যে, তাদের সহযোগিতায় আমরা আজকে এই ধরনের একটা প্রোগ্রাম এখানে অর্গানাইজ করতে পেরেছি। রাহুল ফাউন্ডেশন কি এটা? আজকের দিনে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের পরে সবথেকে বেশি যদি কোথাও এমপ্লয়ি কাজ করে ওয়েস্ট বেঙ্গলে, সেটা এখন রাহুল ফাউন্ডেশন। 2800 লোক একই ক্যাম্পাসে কাজ করছে। এটা এখন ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় এডুকেশনাল কংগ্লোমারেট, এডুকেশনাল হাব। একই ছাতার তলায় ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় মেডিকেল কলেজ, এমবিবিএস এর সিট হচ্ছে 200, পিজিতে সিট হচ্ছে 53। একই ছাতার তলায় সবথেকে বড় নার্সিং কলেজ ওয়েস্ট বেঙ্গলের নয়, ইস্টার্ন রিজিয়নে গৌরদেবী নার্সিং একাডেমি, যেখানে 100 বিএসসি, 100 জিএনএম এবং 180 প্যারামেডিক্যাল কোর্সেস আছে, ইনটেক ক্যাপাসিটি। একই ছাতার তলায় মনীষা নার্সিং ইনস্টিটিউট আছে, ল কলেজ, যেটা ওয়েস্ট বেঙ্গলের এই মুহূর্তে পজিশন হচ্ছে 3rd। ইঞ্জিনিয়ারিং কলেজ 2002 এ এস্টাবলিশড, ডিসিএস, ক্যাপজেমিনি, কগনিজেন্ট, উইপ্রো, আইবিএম, টেক মহিন্দ্রা সবারই অ্যাক্রিডিটেড কলেজ। ডিপ্লোমা কলেজ, আইটিআই কলেজ, আইটিআই এমনই একটা কলেজ যেখানে মারুতি উদ্যোগ লিমিটেড ক্যাম্পাসিং করতে আসে। মেজিয়া থেকে, আমাদের এই অঞ্চল থেকে, বজরা থেকে, মেঘিয়া থেকে আমার আইটিআই এবং ডিপ্লোমায় প্রচুর স্টুডেন্ট পড়ে। আইটিআই আমাদের মারুতি ছাড়া টাটা মোটরস ক্যাম্পাসিং করতে আসে। এই লেভেলের ইনস্টিটিউশন, এছাড়া আমাদের একটা ইন্টারন্যাশনাল লেভেলের স্কুল আছে, মনীষা
ইন্টারন্যাশনাল স্কুল, সেখান থেকে অল ইন্ডিয়া লেভেলে এবার মেডিকেলে র‍্যাঙ্ক করেছে। 720 মধ্যে 715 পেয়েছে। ওয়েস্ট বেঙ্গলে 1 নম্বর পজিশনে আমাদের মনীষা ইন্টারন্যাশনাল স্কুল থেকে 715 একজন পেয়েছে, একজন 700 পেয়েছে। 720 মধ্যে নিটের যে এক্সাম হয়, আমরা সেখান থেকে এসেছি। আমরা কেন এসেছি শোনো, তোমরা একটু শোনো। আমরা তোমাদের এই বলতে আসি যে তোমরা এসো, তোমরা অ্যাডমিশন নাও, তা নয়। অ্যাডমিশনের বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে, বললি আমরা অ্যাডমিশন নিতে পারি না। কিন্তু আমরা তাহলে কেন এসেছি? এটা আমাদের সিএসআর প্রোগ্রাম, সমাজকে জাগ্রত করার অনুষ্ঠান। তাদের শেখানো উচিত, তাদের কোন লাইনে যাওয়া উচিত, তাদের কি করা উচিত, কি নিয়ে পড়লে তাদের একটা সাকসেস পাবে। তোমরা জীবনে সাকসেস পেতে চাও, সবাই তো খুব ভালো স্টুডেন্ট হয় না। এবার সবারই জন্য কিছু না কিছু প্রফেশনাল উইন্ডো খোলা আছে, সেই রাস্তায় গেলে তোমরা কিন্তু সাকসেস পাবে। এবং কোথায় সাকসেস আছে, কোন লাইনে এই মুহূর্তে অতটা সাকসেস নেই, কোথায় সাকসেস আছে, আমার কি করা উচিত, যারা আর্টস নিয়ে পড়ছো তাদের কি লাইনে যাওয়া উচিত, যারা সায়েন্স নিয়ে পড়ার চিন্তা করছো তাদের কি করা উচিত, যারা ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল লাইনে বা নার্সিং লাইনে বা মেডিকেল লাইনে বা জিএনএম করতে চাও তাদের ভবিষ্যৎ কি, এইসব ব্যাপার নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে একটু জানিয়ে রেখে দিই মেয়েদের জন্য, যারা এখানে আছো, যারা এবার ক্লাস 10 এ অ্যাপিয়ার হচ্ছ, প্রত্যেককে একটা কথা বলে দিচ্ছি, একটু ঠান্ডা মাথায় শুনে নাও। যে কটা দিন তোমাদের পরীক্ষার আগে আছে পাচ্ছ, সে কটা দিন একটু মন দিয়ে বাড়িতে পড়াশোনা করো। ক্লাস 10 এবং ক্লাস 12 বলছি কেন, তার পেছনে একটাই রিজন, সেটা হচ্ছে না 10 এ বা 12 এ যদি 60% পাও, then you are entitled for বিবেকানন্দ স্কলারশিপ, either not 60% পেতে হবে তবেই বিবেকানন্দ স্কলারশিপ পাবে। কিছু কিছু কোর্সে এই বিবেকানন্দ স্কলারশিপের টাকাটা অনেকটা বেশি। যে বিএসসি নার্সিং করবে তার জন্য বিবেকানন্দ স্কলারশিপ 4 বছরে 2,40,000 টাকা। যে ইঞ্জিনিয়ারিং করবে তার জন্য বিবেকানন্দ স্কলারশিপ 2,40,000 টাকা। যে জিএনএম নার্সিং করবে তার জন্য বিবেকানন্দ স্কলারশিপ 3,58,54,000 টাকা। সেই জন্য বিবেকানন্দ স্কলারশিপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডিপ্লোমাতেও বিবেকানন্দ স্কলারশিপটা আছে। এছাড়া মাইনরিটিদের জন্য ঐক্যশ্রী, তাদের পার্সেন্টেজটা একটু কম, বা আরো কিছু স্কলারশিপ আছে। সেই জন্য পড়াশোনাটা করে 60% আনার চেষ্টা করো। এখনো কিন্তু তোমাদের কাছে কিছুটা সময় আছে। কেন না ভবিষ্যতে যাতে স্কলারশিপটা পেতে পারো। এছাড়া ক্রেডিট কার্ড লোন যে ফ্যাসিলিটিস আছে সেখানেও 60% এর কোনো গল্প নেই, কিন্তু 60% না থাকলে লোন দিতে ব্যাংক প্রবলেম করে। সেই জন্য পড়াশোনাটা করা কিন্তু খুব দরকার। এখনো 15 দিন টাইম আছে, 20-25 দিন টাইম আছে। ঠান্ডা মাথায় একটু স্যারের সাথে ডিসকাশন করে ভালো করে পড়াশোনা করে 60% আনার একটা চেষ্টা করো। আশা করি তোমরা প্রত্যেকেই পাবে, কিন্তু যাদের কোথাও যদি একটু উইক পয়েন্ট থাকে সেই জায়গাটাকে কনসেন্ট্রেট করে সেই উইক পয়েন্টটাকে মিনিমাইজ করার জন্য এখন থেকে সচেষ্ট হও। আমি আবার ফিরে আসি আমাদের ব্যাপারটা নিয়ে। এই অঞ্চলে মেইনলি আমার ডিপ্লোমা এবং আইটিআই ইনস্টিটিউশনে প্রচুর স্টুডেন্ট পড়াশোনা করে, এবং লাস্ট ইয়ারে ফ্রম মেজিয়া 8 জন স্টুডেন্ট গৌরীদেবীতে বিএসসি নার্সিং এর চান্স পেয়েছে। 8 জন স্টুডেন্ট গৌরীদেবীতে বিএসসি নার্সিং এর চান্স পেয়েছে। এটা একটা রিমার্কেবল জায়গা। এবার আইটিআই এবং ডিপ্লোমার জন্য ক্লাস 10 হচ্ছে এলিজিবিলিটি। 10 করার পরই কিন্তু তোমরা ডিপ্লোমা বা আইটিআই করতে পারো। ডিপ্লোমা করলে 3 বছরের কোর্স,
3 বছর করার পর তোমরা আবার বিটেক করতে পারো, সেখানে আরো 3 বছর কোর্স। 6 বছরে একটি স্টুডেন্ট বিটেক পাস করতে পারে। আর যদি মনে করো যে আইটিআই করব, এটা 2 বছরের কোর্স। এবং আইটিআই যে ব্যাপারটা হচ্ছে সেখানে খরচা অত্যন্ত কম, এবং সেটা করে কিন্তু তুমি পরে ডিপ্লোমা বা বিটেকও করতে পারো। আছে এই সিস্টেম, গভর্নমেন্ট সিস্টেম আছে, কিন্তু এই দুটো কোর্সেই কিন্তু সার্ভিস চাকরিটা পাওয়া যায়। মোটামুটি 80% আগে 2-3 বছর আগে পর্যন্ত 40% থেকে 50% ওয়েস্ট বেঙ্গলে চাকরি হচ্ছিল, বাকিদের বাইরে যেতে হচ্ছিল। এখন লাস্ট ইয়ারের যে স্ট্যাটিস্টিক্স আমি দেখতে পাচ্ছি, আমাদের কলেজগুলো কনসেন্ট্রেট করে আমি বলতে পারছি 70% চাকরি স্টেটের মধ্যে হচ্ছে, 30% চাকরি স্টেটের বাইরে হচ্ছে। আমরা চেষ্টা করছি এটা 80-20 করার, কিন্তু বড় বড় যে কোম্পানিগুলো যেমন মহিন্দ্রা, টাটা মোটরস, মারুতি, ওরা কিন্তু স্টেটের বাইরেই চাকরি দিচ্ছে। সেই জন্য তোমরা চেষ্টা করো, যদি তোমরা মনে করো যে আমরা ডিপ্লোমা করব বা আইটিআই করব, তার জন্য আগে মাধ্যমিকটা ভালো করে দাও, তারপরে হায়ার সেকেন্ডারি পরেও তোমরা ঢুকতে পারো। অনেক স্টুডেন্ট ডিপ্লোমা হায়ার সেকেন্ডারি পরে তারা এন্ট্রি নেয়। তার জন্য সায়েন্স যদি থাকে 2 বছরে, আর্টস থাকলে কিন্তু 3 বছরেই হবে। আমি এখানে ডিপ্লোমার প্রিন্সিপাল স্যার আছেন, আমাদের দুর্গাপুর ইনস্টিটিউট অফ পলিটেকনিক, এবং আইটিআই এর ভাইস প্রিন্সিপাল স্যার আছেন। ওনাদের দুজনকে একটু আসার জন্য রিকোয়েস্ট করছি, তাদের আমি একটু পরিচয় করিয়ে দেবো। স্যার প্লিজ কাম। প্রফেসর ইন্দ্রজিৎ সাঁতরা, উনি ডিপ্লোমা কলেজে বিগত 15-16 বছর ধরে প্রিন্সিপাল পোস্টে আছেন। আগে 10 বছর উনি টেকনো ইন্ডিয়াতে প্রিন্সিপাল পোস্টে ছিলেন। এখন রাহুল ফাউন্ডেশনের লাস্ট 5 বছর ধরে উনি প্রিন্সিপাল পোস্টে আছেন। উনি 15-16 বছর ধরে আছেন, এবং উনি মাস্টার্স করেছেন কম্পিউটার সায়েন্সে ফ্রম বি কলেজ, যেখানে একসময় আমি ফ্যাকাল্টি ছিলাম। ওখানে উনি মাস্টার্স করেছেন। এখন তো বি নয়, এখন তো আইএসটি হয়ে গেছে। স্যার সামন্ত স্যার, উনি আমাদের আইডিয়া ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল, এবং উনি রাহুল ফাউন্ডেশনে বিগত 22 বছর ধরে সার্ভিস করছেন। 22 বছর ধরে উনি সার্ভিস করছেন। এই দুজনের অক্লান্ত প্রচেষ্টায় আজকে এমন সিচুয়েশন, প্রতি বছর ডিপ্লোমা এবং আইটিআই থেকে আমরা অন্তত 2 থেকে 300 স্টুডেন্টকে ঘুরিয়ে দিতে বাধ্য হই, দিতে পারি না, এতটাই আমাদের কাছে স্টুডেন্টসের প্রেশার থাকে। কিন্তু তারপরেও বলছি, এই কোর্সগুলো তোমরা যদি করো কোনো একটা ভালো জায়গা থেকে, আমাদের এখানে চান্স পেলে তো ভালো, আরো ভালো জায়গা আছে, তোমাদের কিন্তু চাকরি আছে। কিন্তু এমন জায়গা থেকে করতে হবে যেখানে ট্রেনিংটা যেন ঠিক করে হয় এবং ক্লাসেস যেন রেগুলারলি হয়। ট্রেনিং যেন ঠিক করে হয় এবং ক্লাসেস যেন রেগুলারলি হয়, ক্যাম্পাসিং ভালোভাবে যেন হয়, সেটা আমাদের দেখতে হবে। স্যার, আমি এবার তোমাদের কাছ থেকে ডাইরেক্ট জানতে চাইবো তোমাদের মনের ইচ্ছা কি, তোমরা কি হতে চাইছো সে ব্যাপারটা। দুজন ভলেন্টিয়ার প্লিজ এদিকে একজন। মেয়েদের মধ্যে কেউ একটা হাত ওঠাও প্লিজ। মেয়েদের মধ্যে আমরা এর আগে এই বছরে বালুরঘাটে প্রোগ্রাম করেছি, মালদায় করেছি, আমরা রায়গঞ্জে করেছি, বাঁকুড়ায় করেছি, আমরা সোনামুখীতে করেছি, বিষ্ণুপুরে করেছি। প্লিজ সাইলেন্স। তোমরা প্রত্যেকটা প্রোগ্রাম ইউটিউবে দেখতে পাবে। সোনামুখী তো আমরা ভালো প্রোগ্রাম, বাঁকুড়া তো দুর্ধর্ষ প্রোগ্রাম হয়েছে। যে কোনো একজনকে দাও, আমি জিজ্ঞেস করে নেবো। যে কোনো একজন চলো। তোমার নাম বলো। মৌমিতা মণ্ডল। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 10 এ পরীক্ষা দেবে? হ্যাঁ। আচ্ছা, এবার তুমি ক্লাস 11 এ কি নিয়ে পড়তে চাও? সায়েন্স, আর্টস বা অন্য কিছু? আর্টস নিয়ে পড়তে চাও। ভবিষ্যতে কি চিন্তা ভাবনা করছো? আর্টিস্ট।
আর্টিস্ট হবে? হ্যাঁ। আচ্ছা, আমাকে বলো আর্টিস্ট হয়ে তোমার ভবিষ্যৎ কি? এই জিনিসটা তোমার শুনে না, প্রত্যেকটা স্টুডেন্টের, এটা আমরা প্রত্যেকটা প্রোগ্রামে বলে থাকি, উই শুড হ্যাভ, একটু এদিকে প্লিজ শোনো, একটু এদিকে, তোমাদের প্রত্যেকের দুটো প্ল্যান থাকা উচিত লাইফে, প্ল্যান এ আর প্ল্যান বি। ওর মনের ইচ্ছা যে ফাইনান্স নিয়ে আগে যাবে, কিন্তু সেটা যদি ঠিকমতো ওকে প্রফেশনালি ওকে ফিট করতে না পারে, তাহলে she should have plan B in her hand so that with the help of plan B উনি লাইফে এস্টাবলিশ হতে পারবেন। আর্টিস্ট হয়ে তুমি কি হতে চাও? তোমাকে তো চাকরি করতে হবে, চাকরিটা কোথায় পাবে? আইটিআই করবো ভাবছি। আইটিআই করবে, আর্টিস্ট হবে, তার মানে তুমি এখনো নিজেকে ফিক্স করতে পারছো না কি হবে? আরে ওটা পাশে রেখেছি, তারপর পড়াশোনার ব্যাপারে একটু কিছু করতে চাই। তুমি কি ফাইন্যান্সের উপর কোথাও কোর্স করছো? আপাতত চণ্ডীগড় থেকে বা কোনো জায়গা থেকে করনি? আচ্ছা, বসো। থ্যাংক ইউ। একটা জিনিস তোমাদের বলি যে এর আগের বছর বাঁকুড়াতে আমাদের একটি ছেলে কোশ্চেন করেছিল যে আমি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হতে চাই। একটু শুনে নাও, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হতে চাই। তা আমরা সেখানে তাদের একটাই উত্তর দিয়েছিলাম যে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার মিন্স তোমরা কি, তোমরা এখন এমন একটা জগতে বাস করছো সেখানে কি না এখনো তোমার রিয়েলিটির সঙ্গে অতটা পরিচয় হয়নি। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, তুমি একটু রিকল করো 3 ইডিয়েট ফিল্মটা, আমির খানের 3 ইডিয়েট ফিল্ম, সেখানে আমরা দেখেছি যিনি ডিরেক্টর তিনি কিন্তু শেষ পর্যন্ত ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফে আমির খানের বন্ধুকে ফ্রান্সে পাঠিয়ে দিলেন। হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন? ইন্ডিকেশন ইজ এটা ভালো প্রফেশন, কিন্তু আমার দেশে আর সেরকম অপরচুনিটি এখনো ডেভেলপ করেনি। তো সেই জন্য আমাকে মনের মধ্যে কিছু থাকলেও আমাকে এমন একটা জিনিস নিয়ে এগোতে হবে যেটা নিয়ে আমি এগুলে আমি ফিউচারে এস্টাবলিশ হতে পারবো। আইটিআই তোমার ভালো ডিসিশন। আইটিআই একটা জিনিস আছে মেকানিক্যালে বাইরে, সেখানে তুমি কি না ইন্ডাস্ট্রিয়াল বা ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা করতে পারবে। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, সেখানে তোমার স্কিল সেটকে তুমি ইউজ করতে পারবে। থ্যাংক ইউ। নেক্সট ফ্রম দিস সাইড, কেউ একজন হাত তোলো, কেউ একজন, এনিওয়ান? সাইলেন্স, 1 2। বল, তোমার নাম কি? শুভ সিংহ। তুমি ক্লাস 10 এ আছো? তুমি কি হতে চাও আপনার মাধ্যমিক? আর্টস নিয়ে পড়ছি। আর্টসে? তারপর কি চিন্তা ভাবনা করছো? বিএড করবে? কি সাবজেক্ট নিয়ে পড়বে? অনার্সটা কিসে করবে চিন্তা করবে? কিছু বাংলা। বাংলা। প্রথমে তোমার মাতৃভাষার প্রতি প্রেমটাকে আমি সম্মান করি, কিন্তু একটা জিনিস মাথায় রেখে চলবে, এখন তোমাকে 2 বছর হাই সেকেন্ডারি করতে হবে, 4 বছর গ্র্যাজুয়েশন করতে হবে, 6 বছর মাস্টার্স হয়তো 1 বছর 7 বছর, আর বিএড 2 বছর 9 বছর। তাহলে তোমার জার্নি পিরিয়ডটা হচ্ছে 9 থেকে 10 বছর। এরপরে এসএসসি আছে বা থাকবে, কি হবে কি হবে না তার কোনো গ্যারান্টি এই মুহূর্তে নেই। সেই জন্য তুমি একটু চিন্তা করে কাজ করো। এই মুহূর্তে তুমি হায়ার সেকেন্ডারি নয়, এই মুহূর্তে মাধ্যমিক পরীক্ষার জন্য কনসেন্ট্রেট করো, পরীক্ষাটা ভালো করে দাও, দিয়ে তারপর চিন্তা করো কি করবে। কারণ তোমার জার্নিটা হচ্ছে 10 বছরের। 10 বছর জার্নি করার পর তুমি কি চাকরি পাবে কি পাবে না, কি করবে না করবে, সেই নিয়ে তোমার চিন্তা করতে হবে। বসো। আমি একটু ডিপ্লোমার প্রিন্সিপাল স্যারকে একটু রিকোয়েস্ট করবো দু এক কথা বলার জন্য, প্লিজ। Good morning all. Good morning. আজকে কি জন্য এসছো তোমরা এখানে? বলো। সামনে পরীক্ষা তো মাধ্যমিক। আজকে
এ কিসের জন্য? স্কুল লাইফ শেষ তো নাকি মোটামুটি? এরপরে কি করবে? যারা 10-এ পড়ছো, ক্লাস 11-12 আছে, যারা 12-এ পড়ছো তারপর কি করবে? 13-14-15 করবে নাকি স্কুলে? আরে বলো। আমরা রাহুল ফাউন্ডেশন থেকে এসেছি এই বিষয়টা দেখাতে তোমাদের জন্য। যে ক্লাস 10 বা ক্লাস 12 এ পড়ে ছাত্রছাত্রীরা কি করতে পারে ভবিষ্যতে, তার জন্যই আমাদের এই প্রয়াসটা। আমরা মেজিয়ার সারাউন্ডিং যত স্কুল আছে, আমাদের বিভিন্ন স্কুলের হেডমাস্টার মশাই, হেডমিস্ট্রেস, আমাদের মেজিয়া ব্লকের বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সবাই হেল্প করেছে। সবাই চায় আমাদের এখানকার স্টুডেন্টস যারা আছে তারা একটা বিশাল দিক ভবিষ্যতে একটা নিজের পায়ে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, ফ্যামিলিকে সাপোর্ট করতে পারে, সেই জন্যই এই প্রয়াসটা। এবং প্রত্যেকটা স্কুলের হেডমাস্টার মশাই, টিচার এবং বিডিও সাহেব যথেষ্ট হেল্প করেছে আমাদেরকে এই পথটা দেখানোর জন্য। যে ক্লাস 10 এর পরে স্যার যেটা বলেন আমাদের সিজন স্যার, যে তোমরা দুটো ওয়ে হতে পারো। একটা হচ্ছে তোমরা ক্লাস 11-12 পড়তে পারো, এলস অনেকে আমরা দেখছি বিগত কিছু বছর ধরে ক্লাস 10 বা 12 যে গ্যাপটা হচ্ছে, মানে মাধ্যমিকে ধরো যদি 10 লাখ পরীক্ষার্থী থাকে, আমরা দেখছি 6 লাখ 6.5 লাখ এইচএস দিচ্ছে। আমাদের টার্গেট হচ্ছে ওই 3.5 লক্ষ স্টুডেন্টস যারা ড্রপ আউট হয়ে যাচ্ছে। দেখো আলটিমেটলি কিন্তু তোমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে, বাবা মার সাপোর্ট কিন্তু চিরজীবন থাকে না। করোনা পিরিয়ডের পরে আমরা দেখেছি যে শুধুমাত্র ছেলেরা মানে ছাত্ররাই যে নিজের পায়ে দাঁড়াবে এরকম কিন্তু ব্যাপার নয়। যারা ছাত্রীরা আছে মানে গার্লস স্টুডেন্টস আছে, তারাও কিন্তু ফ্যামিলিকে সাপোর্ট করতে পারে। তো তার জন্য কি আছে, তা আমাদের মাধ্যমিকের পরে দুটো টেকনিক্যাল কোর্স আছে, ডিপ্লোমা এবং আইটিআই, যেটা করে তোমরা কোনো ইন্ডাস্ট্রিতে ঢুকতে পারো এবং পরবর্তী ক্ষেত্রে কি না হায়ার স্টাডিজও করতে পারো। তো সেই জন্যই আমরা এই ক্যারিয়ার কাউন্সেলিং করছি। যারা ক্লাস 10 এর পরে মনে হচ্ছে যে না আর ফার্দার স্টাডিজ করবো না, তারা ডিপ্লোমা করো। ডিপ্লোমা করে মিনিমাম 15-16 হাজার টাকা মাইনে চাকরি অনায়াসে পাওয়া যায় যদি তুমি সিনসিয়ারলি পড়াশোনা করো। আমার খুব ব্রেনি স্টুডেন্ট লাগবে না, ইন্টেলিজেন্ট স্টুডেন্ট লাগে না, আমার শুধু চাই আমার যেন তারা লেবরিয়াস হয়, রেগুলারলি এবং সিনসিয়ারলি ক্লাসগুলো করে এবং টিচাররা বা লেকচারাররা যা নোটস দিচ্ছে সেগুলো যেন ফলো করে এবং প্র্যাকটিক্যালগুলো করে। তোমরা দেখছো যে আমাদের মেজিয়া সারাউন্ডিং এ প্রচুর ইন্ডাস্ট্রি আছে যেখানে কিন্তু আমাদের এই ডিপ্লোমা বা আইটিআই স্টুডেন্টসরা চাকরি করতে পারে, এলিজিবল টেকনিক্যাল লাইনে। তো তার জন্যই আমাদের এই ক্যারিয়ার কাউন্সেলিংটা। আবার এরপরে ক্লাস 12 এর পরে তো বিভিন্ন ভাগ আছে, ধরো আর্টস, কমার্স, সায়েন্স আছে। সায়েন্স যারা করছো তাদের নার্সিং এর অপরচুনিটি আছে গার্লস স্টুডেন্টদের জন্য, বিটেক এর অপরচুনিটি আছে, প্যারামেডিক্যাল আছে, অনেক রকম স্কোপ আছে। কিন্তু যারা 10 এ পড়ছো মিনিমাম 60% ফ্যাক্টরটা বললেন একটু রাখার চেষ্টা করো, তাহলে কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, প্লাস মাইনরিটি স্কলারশিপ আছে বা অন্যান্য ওএসসি স্কলারশিপ আছে এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য। মানে সরকার মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কিন্তু ছাত্রছাত্রীদের পড়ার জন্য প্রচুর স্কোপ দিয়েছে, টেকনিক্যাল লাইন হোক বা ফার্দার স্টাডিজে হোক। যারা নিতান্ত প্রবলেমে আছো ফিনান্সিয়ালি, তাদের জন্য ক্রেডিট কার্ডের ব্যবস্থা আছে, এরকম অনেক কিছু ফ্যাসিলিটি আছে। তো আমরা যেটা করছি যে আমরা তোমাদেরকে একটা দিশা দেখাবার চেষ্টা করছি। তো ফার্দার স্যার যেটা বলছেন একটু শোনো মন দিয়ে, একটু আস্তে। থ্যাংক ইউ স্যার। আস্তে। ডিপ্লোমার প্রিন্সিপাল স্যার যেটা বললেন বিউটিফুল।
করো তোমাদের মধ্যে কেউ করো ক্লাস 12 পরীক্ষা দিচ্ছ এখন কেউ আছো? হাত ধরো। হ্যাঁ তুমি বলো, তুমি ওঠো একটু, ওঠো। হ্যাঁ নামটা বলো, নাম বলো। আচ্ছা তুমি কি আর্টস নিয়ে পড়েছো? কি করতে চাও তুমি? 12 এর পর কি করতে চাও? নার্সিং? কিসে অনার্স করতে চাও? তুমি তো নিশ্চয়ই কিছু চিন্তা করেছো, যেমন ইংলিশ হলো, জিওগ্রাফি হলো। জিওগ্রাফি করবে তো? কি? বসো, শোনো, এই জিওগ্রাফি অনার্স এটা যদি ওকে করতে হয়, এটা কিন্তু 4-5 বছর আগে পর্যন্ত মার্কেট ডিমান্ড খুব ভালো ছিল। জিওগ্রাফি অনার্স চেষ্টা করবে তুমি যে বিএসসি জিওগ্রাফি অনার্স করতে, এবং তার জন্য চেষ্টা করবে যদি ক্যালকাটা ইউনিভার্সিটি পাও ভালো, অ্যাট লিস্ট বর্ধমান ইউনিভার্সিটি। তো সেখানে বিএসসি করতে তোমার সঙ্গে স্ট্যাটিস্টিক্স থাকবে, তোমার সাথে ইকোনমিক্স থাকবে, তোমার সাথে কোয়ান্টিটেটিভ টেকনিক থাকবে, রিসার্চ মেথডোলজি থাকবে, হয়তো একটু অপারেশন রিসার্চও থাকবে। তা সেখানে অনার্স করার পর তখন তোমাকে করতে হবে বিএ, তারপর এমএসসি। কিন্তু এমন হয়ে গেছে, আমি 4-5 দিন আগে আমাদের এমবিএ আছে তো, শোনো একটু তোমরা প্লিজ, যারা ক্লাস 12 এ এমবিএ তে আমি ক্লাস নিতে গিয়েছিলাম। এমবিএ তে কিছু ক্লাস আমি নিই, সেখানে আমি 4-5 জন বিএসসি জিওগ্রাফি অনার্স কে দেখলাম নেট দিয়ে বা ক্যাট দিয়ে, ম্যাট দিয়ে বা ক্যাট দিয়ে এমবিএ করতে এসেছে। আমি তো অবাক হয়ে গেলাম, আমার তো ধারণা ছিল জিওগ্রাফি অনার্সের ভালো মার্কেট আছে, চাকরি আছে, কিন্তু তারা বললো and out of 5 BSc Geography honors, 2 are from Calcutta University, 1 from Bardhaman University, all are BSc Geography honors, একটা BA Geography honors। আমরা কি ব্যাপার, বলে তো মার্কেট খুব ভালো, তোমরা এমএসসি কেন করোনি, তোমরা কেন এমবিএ করতে এসছো? উত্তর একটা, আমাদের টিচাররা বলেছে তোরা বাবা চলে যায় এখান থেকে, এমএসসি করে চাকরি নেই, তোর দিল্লিতে দেখ প্রেসিডেন্সি থেকে এমএসসি ফার্স্ট ক্লাস পাস হয়ে আমাদের এখানে পার্ট টাইম করাচ্ছে, এখনো চাকরি পায়নি। এমএসসি বিএ প্রেসিডেন্সি থেকে কোনো চাকরি পায়নি, পড়ে আছে। আর পিএইচডি করতে গেলে 6 বছর। সেজন্য তোমাদের জন্য একটা কথা বলি, তুমি আর্টস ব্যাকগ্রাউন্ড হও, যদি জিওগ্রাফি অনার্স বা ইংলিশ অনার্স করতে চাও করতে পারো, ইটস আ গুড চয়েস, রেসপেক্টেবল লাইন, বাট সাইড বাই সাইড you think for GNM, নার্সিং। যদি নার্সিং করতে না যাও, বিবিএ বিসিএ করো, বিবিএ বিসিএ। বিসিএ কিন্তু কম্পিউটার সায়েন্সে এখন অত্যন্ত ভালো মার্কেট আছে। বিসিএ আর্টস স্টুডেন্টরাও করতে পারে। আগে পারতো না, লাস্ট 2 ইয়ার্স ধরে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পারমিশন দিয়েছে, আর্টস স্টুডেন্টরাও বিসিএ করতে পারে। বিসিএ কিন্তু মার্কেট অত্যন্ত ভালো, 4 বছরের বিসিএ করে কিন্তু ভালো ভালো কোম্পানিতে চাকরিটা পাওয়া যায়, এটা চেষ্টা করতে পারো। এখান থেকে কেউ from this side, anyone ক্লাস 12 পরীক্ষা দিচ্ছ, ক্লাস 12 পরীক্ষা দিচ্ছ, কেউ একজন হাত উঠাও। ক্লাস 10 পরীক্ষা দিচ্ছ, একজন হাত উঠাও। একজন। আমি হ্যাঁ বলো, তোমার নামটা বলো। তুমি ক্লাস 12 না 10? তুমি এরপর কি করতে চাও? কি বলতে? ভিডিও। এরপর 12 পাস করতে হবে, তারপর গ্র্যাজুয়েশন করতে হবে। 12 পাস করতে হবে, তারপর গ্র্যাজুয়েশন করতে হবে, তারপর তোমাকে ইউপিএসসি বা স্টেট লেভেলে যে পরীক্ষাটা হয় সিভিল সার্ভিসের সেটা দিতে হবে।
এইখানে কিন্তু একটা কথা বলি, এই যে সিভিল সার্ভিস পরীক্ষাটা স্টেট লেভেলে হচ্ছে, এখানে কিন্তু হচ্ছে সাকসেস রেট 0.5 থেকে 1%, তার মানে 200 জন পরীক্ষা দিলে একজন চান্স পাবে, 199 জনের কি হবে। সেই জন্য তোমাকে আমার যেটা বলা থাকলো, তুমি 12 পাস করার পর তুমি চেষ্টা করবে ল নিয়ে পড়তে, ল গ্র্যাজুয়েট হওয়ার চেষ্টা করবে। ল এখন যে কোনো গ্র্যাজুয়েশন 4 বছরে, ল গ্র্যাজুয়েশন 5 বছরে। ল গ্র্যাজুয়েশন কেন করব? ওই ভিডিও হতে গেলে যে পরীক্ষাটা বসতে হবে, এই ল পড়লেও অনেক পেপার কমন পাবে, এক। আর দুই, যদি আমি ওতে চাকরি পেয়ে গেলাম ভালো, যদি না পেলাম আমি কোর্টে গিয়ে প্র্যাকটিস করতে পারবো বা জুডিশিয়ারি পরীক্ষাগুলো দিতে পারবো। বুঝতে পেরেছো? চেষ্টা করবে লতে যাওয়ার জন্য। থ্যাংক ইউ। আমি আমার আইটিআই ভাইস প্রিন্সিপাল সামন্ত স্যারকে এক কথা বলার জন্য রিকোয়েস্ট করব। Thank you, sir. Respected CGM sir, GM sir, এবং respected teachers and my dear students. স্যাররা সব কিছু বলেছেন, আমি সে ব্যাপারে ডিটেলসে বলছি না। যারা পিছন দিকে কথা বলছো, স্যাররা বারবার বলছেন সাইলেন্স, তাদের জন্য একটা ছোট্ট এক্সাম্পল বলি। গত সপ্তাহে ম্যাট্রিক্স কোম্পানি নাম শুনেছো? ম্যাট্রিক্স ফার্টিলাইজার, এশিয়ার মধ্যে বিগেস্ট কোম্পানি পানাগড়ে, তাদের একটা ক্যাম্পাসিং হচ্ছিল আমাদের কলেজে। তারা, আমরা 70টা ছেলের নাম পাঠিয়েছিলাম, তারা ফার্স্ট লিস্টে সিলেক্ট করেছে 20 জন। কেন? ম্যাক্সিমাম ছেলের 50% নাম্বার নেই মাধ্যমিকে। এখন যারা এনজয় করছো, আগামী 2 বছর আরো এনজয় করবে, তারপরে বাকি পুরো লাইফটা শুধু ছুটে বেড়াবে। আর এখন যে সিনসিয়ার হবে, বাকি লাইফটা এনজয় করবে। ডিসিশনটা তোমাদের। আমরা এসছি কিছুক্ষণ পর চলে যাবো। একটা টিচার হিসাবে আমরা বা মা বাবা হিসাবে তোমাদেরকে শুধু রাস্তা দেখাতে পারি, এর বেশি কিছু করতে পারি না। বাকিটা তোমাদের ভাবতে হবে। যে 20টা ছেলে ক্যাম্পাসিং এর জন্য ওদের ইন্ডাস্ট্রিতে গেছিল, তাদেরকে আমরা বারবার বলেছিলাম ওরা কিন্তু হয়তো টাইম দেবে 10টায়, তোমার ইন্টারভিউ হবে 4টে, কোন একটা রুমে বসিয়ে রাখবে, তোমরা কিন্তু এদিক ওদিক করবে না। ওরা কিন্তু ফলো করে কি ছেলেটার প্রেজেন্স আছে কি নেই। ঠিক তাই করেছে। 20টা ছেলের মধ্যে 7টা ছেলে এদিক ওদিক নড়াচড়া এইসব করেছে। 13টা ছেলের ইন্টারভিউ নিয়েছে, 7 জনকে বলছে তোমরা চলে যাও। ইন্টারভিউ নিয়েছে 4টের পরে, 10টা রিপোর্টিং টাইমে। ওরা জিজ্ঞেস করেছে কেন আমাদের ইন্টারভিউ হবে না? না তোমরা এক জায়গায় বসেছো, তোমরা 8 ঘন্টা কি করে ইন্ডাস্ট্রিতে কাজ করবে? তাই বলছি, যারা একটু ধৈর্য ধরার চেষ্টা না করছো, তাদের কিন্তু নিজেদেরই ক্ষতি হবে। আমাদের আইটিআই কলেজ সম্বন্ধে স্যাররা বলেছেন, আমি বেশি কিছু বলবো না, শুধু একটা বলে রাখি। আমাদের আইটিআই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে এলসিবিটির আন্ডারে যত প্রাইভেট কলেজ আছে তার মধ্যে হাইয়েস্ট ইনটেক ক্যাপাসিটি 300। তোমরা এলসিবিটি এমআইএস পোর্টালগুলো দেখে নিতে পারো। এই 300 এর মধ্যে 75% সিট ফ্রম কাউন্সিলিং, মানে 150। গত বছরে আমাদের ফার্স্ট কাউন্সিলিং এ পুরো সিটটা থ্রু কাউন্সিলিং ফিল আপ হয়ে গেছিল। তো এই যে 150 সিট আছে, এই বছর অ্যাডমিশন হবে। গত নভেম্বর থেকে আমাদের অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গেছে। অলমোস্ট 50 অ্যাডমিশন হয়ে গেছে। গভর্নমেন্ট সেশন শুরু করে আগস্ট থেকে অফিশিয়ালি, আর প্র্যাকটিক্যালি শুরু করে সেপ্টেম্বর থেকে। আমাদের মে মাসের মধ্যে অ্যাডমিশন শেষ হয়ে যায়, আমরা জুলাই মাসে ক্লাস শুরু করি এবং প্রচুর ছেলে রাস্তা থেকে ঘুরে আসে। এবং আমাদেরকে এই বিভিন্ন যে ভালো কোম্পানিগুলো, তাদের ক্রাইটেরিয়ার জন্য আমাদেরকে এবার চিন্তা ভাবনা করতে হচ্ছে যে নাম্বার অনুযায়ী আমরা নেব। কারণ 50% ছেলেদেরকে নিলে আমরা ভালো কোম্পানিতে প্লেস করতে পারছি না। তো যদি কারোর আইটিআই করার ইন্টারেস্ট থাকে, তারা কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করবে, কারণ আমাদের সিট শেষ হয়ে যায়। ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে আমাদেরকে একটু পার্সেন্টেজটা দেখতে হবে, নাহলে আমরা ভালো প্লেসমেন্ট দিতে পারছি না। ম্যাট্রিক্সের প্যাকেজ হচ্ছে ইয়ারলি 3.5 লাখ টাকা। একটা আইটিআই পাস করে ছেলে জব, নট অ্যাপ্রেন্টিসশিপ, মাসে 25 থেকে 26,000 টাকা মাইনে চাকরি পাবে। সবাই পাবে না, ওই 20 জনের মধ্যে খুব বেশি হলে 6 থেকে 7 জন পাবে। ওদের আরেকটা ক্রাইটেরিয়া ছিল এইচএস সায়েন্স হলে ফার্স্ট প্রেফারেন্স।
আমাদের অনেকের কনসেপ্ট থাকে আইটিআই মানে কোনো রকম গিয়ে বোধহয় ওই ফাইল ঘষতে হবে, ইয়ে করতে হবে, নট দ্যাট। এখন যে কোনো জায়গায় চাকরি পেতে গেলে শুধু সার্টিফিকেট হবে না, কারণ সার্টিফিকেট যে কেউ জোগাড় করতে পারে অনেকভাবে, স্কিলটা দেখে নেবে। আমি যদি তোমাকে বলি একটা ছেঁড়া 500 টাকার নোট নিয়ে বাজারে গিয়ে এটা ওটা কিনে আনো, তুমি বাজারে গিয়ে কিনতে পারবে না। এখানে যারা বসে আছো তারা প্রত্যেকে এখন ছেঁড়া নোট, আগে নিজেকে পরিষ্কার নোট তৈরি করতে হবে, বাকিটা তোমাদের ডিসিশন। আমি আর কিছু বলবো না। যদি ইন্টারেস্টেড হও তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করবে, কারণ দিনের শেষে আলটিমেট আমাদের জব দরকার। কোম্পানি কিন্তু বাছাই করে নেবে, গেলাম নিয়ে নেবে এটা হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। সামন্ত স্যার চাপটা ছোড়া ভাষায় যেটা বললেন অনেকে একটু খারাপ লাগলো, কথাটা কিন্তু সত্যি, কথাটা কিন্তু সত্যি। Might be a hard truth, but it is truth. Okay? Let you please accept it. Now I request Lalon Babu, who is our Deputy General Manager, to come over here and just share some few words. Please. নমস্কার জানাই। আর আপনারা যে মূল্যবান সময়টা আমাদেরকে দিচ্ছেন, পার্টিকুলারলি স্টুডেন্টরা যাদের মাথার উপরে পরীক্ষা, সেই চিন্তায় রয়েছে, এখানে সময় মতো ব্যস্ত হচ্ছে, বাড়িতে থাকলে পড়াশোনা হতো, ওদেরকেও ধন্যবাদ জানাই। স্যার ম্যাডামরা সামন্ত স্যার কি শেখালেন? ধৈর্য রাখো, ধৈর্য রাখো, তোমাদের ভালোর জন্যই বলছি। মেনটেন পেশেন্স। আর আমি বেশিগুলো কথা বলবো না, দু চারটা কথা জাস্ট আমরা যে বলছেন ওই কথাটাই রিপিট করবো। আমরা পড়াশোনা ফার্স্ট কি জন্য করি? সমাজে সব কিছু শেখার জন্য, কীভাবে দাঁড়াবো, কথা বলবো, এইসব জন্য আমরা শিখে যাই। কিন্তু আজকাল মেন যেটা মুখ্য কি দাঁড়িয়েছে আমাদেরকে উদ্দেশ্য কি? পড়াশোনা করে একটা নিজের পায়ে দাঁড়াবো, একটা চাকরি করবো বা কিছু করবো। সবাই তো মানে এটি, সবাই ক্লাস 10 করছে, 12 করবে, তারপর চাকরি করার জন্য। এছাড়া কিছু জন আছে যারা আদার সাইডে যাবে, কেউ ব্যবসা করবে, বাজারের মধ্যে আর্টিস্ট হবে, এসব। কিন্তু আমাদের মেন এম তো রাখতে হবে একটা, যে আমাদের লাইফে এই জিনিসটা করতে হবে। আমরা যেরকম আজকে দুর্গাপুর থেকে মেজিয়া এলাম তোমাদের কাছে, মাঝখানে অনেকগুলো মাইলস্টোন পেলাম আমরা। মাইলস্টোন মিনস মেজিয়া কতটা দূরে এলাম, বাঁকুড়ালে বটতলা, এইভাবে এসে এসে দেখতে পাচ্ছি আজ মাঝে চলে এসেছে, আমাদের সময় চলে এসেছে। আমাদেরকে একটা গাইড করলো কি মাইলস্টোন, রাস্তা তোলা দেবে পাথর আছে, এটা মাইলস্টোন বলি আমরা। ওইভাবে আমরা বিনা কোনো পয়সা দেবো না, আমরা জাস্ট আমাদেরকে শিক্ষা দেবো বা জানাবো কিভাবে লাইফ করবে, কি করলে কি ভালো হবে। আমাদের যে রাস্তা মাইলস্টোন গাইড করলো, এই জায়গায় পৌঁছতে গেলে আমাকে মাইলস্টোনকে মাঝখানে রেখে আস্তে আস্তে আসতে হবে, যদি না জানি কিছু। আর হচ্ছে কি মোড অফ ট্রান্সপোর্ট, আমরা যেরকম গাড়ি করে এলাম, বাসেও আসতে পারতাম, টোটো করে আসতে পারতাম, হেঁটে আসতে পারতাম, কিন্তু হেঁটে এলে অনেক সময় লাগবে। টোটো এলে তার থেকে একটু সময় কম লাগবে, কিন্তু বাস এলে আরো তাড়াতাড়ি, তার থেকে তাড়াতাড়ি বাইক কার এলে। এটা চুজ অফ ট্রান্সপোর্ট যেটা বলা হয়, সে তোমাদের তো চুজ করতে হবে লাইফে কি আমরা যে পড়াশোনা করবো। ক্লাস 10-এ হোক, ক্লাস 1 থেকে 10 আমাদের গার্জিয়ান বা মা বাবা স্কুলে দিয়ে দেন নিশ্চিন্ত, তোমরাও নিশ্চিন্ত কি আগে 1 থেকে 10 পাস করতে হবে। আমরা একদিন ঠিক তোমাদের মতনই বসছিলাম এই জায়গায়। সেই সময় যেরকম আজকে একটা অর্গানাইজেশন, আমাদের আর্ট ফাউন্ডেশন বা যে কোনো ইনস্টিটিউশন এসে তোমাদেরকে জিজ্ঞেস করছে তোমরা এইটা করো, ভালো করে, আমাদের কেউ গাইড করতো না। আগে কি দুয়ারে সরকার ছিল না, যেরকম এখন তোমাদেরকে ডোর টু ডোর এসে সব সুবিধাগুলো দিচ্ছে, জ্ঞান দিচ্ছে, বা বাদ বাকি অনেক কিছু সুবিধা যে আমরা পাচ্ছি, এটা ছিল না, কিন্তু এখন রয়েছে। ঠিক ওরকমই আমরা এখানে তোমাদেরকে একটু গাইড করতে শিখি। ক্লাস 10 পড়াশোনা করলে কি হবে, 12 পর কি অনেকগুলো কোর্স আমাদের এখানে রয়েছে। কেজি টু পিজি আমাদের এখানে মেডিকেল কলেজে রয়েছে 2000 বেড ক্যাপাসিটিতে, যেটা এমবিবিএস পড়ানো, ডাক্তারি পড়ানো হয়। এছাড়া আরও বিটেক কলেজ, ল কলেজ, আইটিআই, ডিপ্লোমা, ম্যানেজমেন্ট কলেজ এসব রয়েছে। তো এইসব ব্যাপারে আমরা যে প্রচার করছি নিজের কলেজে, আমরা এটা বলছি না তোমরা আমাদের এখানে এসে ভর্তি হও, তোমাদের যেখানে ইচ্ছা ওখানে যাবে, কিন্তু চয়েসটা তোমাদের ফার্স্ট।
আমরা শুধু হাত ধরে দেখিয়ে দেবো বা বলে দেবো কি করলে কি ভালো হয়, তোমাদের বয়স করে ভালো। আরেকটা জিনিস বলে দিই স্যার, তোমাদেরকে কিছু একটা জিজ্ঞেস করছিলেন দাঁড়িয়ে, লজ্জা পাওয়ার কিছু নেই। তোমরা নিজের উইদাউট এনি হেজিটেশন জিজ্ঞেস করতে পারো যে আমি ক্লাস 10 পর কি করবো। ও যেরকম বললো আর্টিস্ট হওয়ার সময় কিছু ছেলে বা হেসে দিল, হাসার কিছু নেই। লাইফে দুটো অপশন রাখতে হবে, যে হ্যাঁ একটা তো আমার রয়েছে যে আমি, যেটা আমার ইচ্ছে ছিল সিএ হওয়া, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। অপশন বি, প্যারালালি আমি গ্রাজুয়েশন করলাম, আমি ওই জায়গায় পৌঁছে গেছি। আমি এই অপশন পেলাম না, কিন্তু বিতে আমি সাকসেসফুল রয়েছি। ঠিক তোমাদেরকে এইভাবে অপশন দুটো ভেবে নিতে হবে, অপশন এ, অপশন বি, সেভাবে আমরা গাইড করবো। তোমাদের যদি কারো প্রশ্ন থাকে, আসার ব্যাপার কিছু নেই, উইদাউট এনি হেজিটেশন তোমরা জিজ্ঞেস করতে পারো স্যারকে, স্যার তোমাদেরকে গাইড করবে। থ্যাংক ইউ। আমি এবারে সিজিএম স্যারকে রিকোয়েস্ট করব ভাড়া হাই স্কুলের হেডমাস্টার স্যার প্রদীপ স্যারকে ফেলিসিটেট করার জন্য। আমি প্রদীপ স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। কোয়ারি সেদিক থেকে কিছু হাত ওঠাও একটু, কারো যদি জিজ্ঞাসা করার থাকে, কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে, আছে ওঠো ওঠো ওঠো, বলুন কি একটু শোনো, কি জানতে চাইছে বলো। আমি বলছিলাম যে আমি যদি পুলিশ হতে চাই, নামটা বলো। সত্যিটা দেবে। তুমি এখন ক্লাস 10 এ আছো, তুমি ক্লাস 12 পাস করো, 12 পাস করেও তুমি পুলিশের জন্য মাঠ ক্লিয়ার করে তুমি পরীক্ষা দিতে পারো, তাহলে সেখানে যদি তোমার সিলেকশন হয়, সিলেকশন 100:1 বা আরো বেশি হবে, একজন চেষ্টা করলে একজনের হবে, তাহলে তুমি হবে কনস্টেবল। যদিও এখন আর কনস্টেবল দেখা যায় না, এখন সিভিক পুলিশ দিয়ে কনভার্ট করে দিয়েছে। আর এছাড়া তুমি যদি গ্র্যাজুয়েশন করে পুলিশের চাকরির জন্য চেষ্টা করো এবং সেখানে যদি সাকসেসফুল হও, সেখানেও কিন্তু টাফ কম্পিটিশন হবে। 200 জন পরীক্ষায় বসে একজন নেবে। আগে হতো সাব ইন্সপেক্টর, এখন হবে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, একটা স্টাফ থাকে। সেই জন্য এখন তোমার উদ্দেশ্য হচ্ছে মাধ্যমিক পরীক্ষাটা দাও, তারপরে হায়ার সেকেন্ডারির জন্য চেষ্টা করো। এটা একটা রাস্তা আছে, কিন্তু এই রাস্তাটা কঠিন। এই রাস্তায় সাকসেস রেট ম্যাক্সিমাম 1% যেটা তুমি চিন্তা করছো। তুমি সাথে সাথে অন্য একটা কথাও চিন্তা করো। এখানে তুমি এমন একটা জায়গায় চিন্তা করছো যেটা তোমার প্ল্যানে, যেখানে 100 জন তোমার মতো চেষ্টা করছে, সাকসেস কতজন পাচ্ছে? একজন। তাহলে 99 জন কি করবে? উদাস হয়ে যাবে না। যাদের কাছে প্ল্যান বি আছে তারা তখন প্ল্যান বি তে শিফট করবে এবং নিজেকে সাকসেসফুল করবে। তো সেই জন্য এখন 10 পরীক্ষাটা দাও, খুব ভালো করে চেষ্টা করো। স্যাররা যেমন বললেন অ্যাটলিস্ট 50% বা 60% তো রাখতেই হবে, সেটার জন্য চেষ্টা করো। ওকে, নেক্সট প্লিজ। নেক্সট কেউ? হ্যালো, হ্যাঁ বলো। বলছি স্যার অ্যাকাউন্টেন্ট হতে চাই, তুমি এখন কি করছো? ক্লাস 10। তোমার আশেপাশে কোথাও কমার্সের স্কুলে আছে? হাই সেকেন্ডারি কমার্স হ্যাঁ, আছে তো? যাই না আমি। সেরকম দেখো, হায়ার সেকেন্ডারি কমার্স নিয়ে পড়তে হবে তোমাকে। তুমি যদি ক্লাস 10 পাস করার পর হায়ার সেকেন্ডারি পড়বে তো 11 এ ভর্তি হবে। 11 আর্টস চলবে না, 11 সায়েন্স চলবে না, 11 কমার্স নিয়ে পড়তে হবে। আমাদের কাছে 11 কমার্স আছে, কিন্তু সেটা ইংলিশ মিডিয়াম আর খরচাটা একটু বেশি। আমাদের কাছে আছে, হোস্টেলও আছে, সব আছে, কিন্তু ওটা হচ্ছে ইংলিশ মিডিয়াম। তুমি আশেপাশে কোনো স্কুলে দেখো যেখানে 11 কমার্স আছে, তোমার কমার্স নিয়ে পড়তে হবে। নেক্সট, হ্যাঁ সাইলেন্স। হ্যাঁ বলো। শ্রেয়া নায়ক স্যার, আমি বিএসসি করতে চাই, তো কি তুমি এখন কি করছো? তুমি মাধ্যমিক,
তুমি বিএসসি কেন করতে চাও? বিএসসি কি নিয়ে করতে চাও? নার্সিং করতে চাই। বিএসসি নার্সিং করতে চাও? তুমি এখন সায়েন্স নেবে, সায়েন্সে ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, বায়োলজি থাকবে। আবার বলছি, সায়েন্স কম্বিনেশন থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। অপশনাল রাখবে ম্যাথমেটিক্স। আবার বললাম, ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, বায়োলজি থাকবে, ক্লাস 11 এ ভর্তি হবে। অপশনাল থাকবে ম্যাথমেটিক্স। তুমি পরীক্ষা তরফর দেবে, জেনপাস দেবে, আর সঙ্গে সঙ্গে জয়েন্টটাও দেবে। যদি নার্সিং এ না হয় কম্পিউটার সায়েন্স দিয়ে পড়তে পারবে। ওকে, বসো। এখন ক্লাস 10 এর জন্য চেষ্টা করো। আর একটা কথা বলি, এখন থেকে কিন্তু নার্সিং এ তৈরি হতে হবে। কি তৈরি করতে হবে? তোমাকে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন রাখতে হবে, না হলে কিন্তু স্কলারশিপ পেলেও পাবে, কিন্তু ক্রেডিট কার্ড লোনটা পাবে না। নেক্সট প্লিজ। এদিকে দেখো, কেউ আছে? এদিকে বলবে, এখানে বলো। সাইলেন্ট। আমার মনে হচ্ছে একটা রিকোয়েস্ট করছি। দেখো, আমরা তো অফিস ছেড়ে এসেছি, আমাদের সময় মূল্যবান। তোমরাও মাধ্যমিক পরীক্ষা সামনে আছে, স্টেপিং এট ইউর ডোর। তোমরাও এসছো তোমাদের মূল্যবান সময় অনুযায়ী করে। যাদের এই প্রোগ্রামটা ভালো লাগছে না, আমি হাত জোর করে বিনীত নম্র অনুরোধ করছি, তারা লিড করতে পারো। কারণ অনেকের এখনো প্রয়োজন, একে একে কোয়ালিটিটা জেনারেট করছে। তাদের কোয়ালিটিটা করতে দাও। তাদের মনে হচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট। তারা যদি জানতে পারছে এখান থেকে 10 জনের মধ্যে একজনা ডিস্টারবেন্স করছে, 9 জনা কিন্তু জানতে চাইছে। তার মধ্যে হয়তো একজন কোয়ারি করছে, বাকিরা অবজার্ভ করছে, লিসেন করছে। তাদের লিসেন করতে দাও, অবজার্ভ করতে দাও। প্লিজ, ইজ মাই হাম্বল রিকোয়েস্ট। না হলে হাত জোড় করছি, যা অসুবিধা হচ্ছে প্লিজ প্লিজ বলো। নমস্কার স্যার, আমার নাম শম্পা মাঝি, আমি ক্লাস 10 এ পড়ছি। আমি মাধ্যমিকের পর সায়েন্স মেরি বায়ো সায়েন্স, তো আমি কি করতে পারি? তুমি নার্সিং করতে পারো, তুমি প্যারামেডিক্যাল করতে পারো, তুমি হসপিটাল ম্যানেজমেন্ট করতে পারো। আফটার তোমার যদি ইকোনমিক কন্ডিশন ঠিকঠাক থাকে, তুমি মেডিকেলের পরীক্ষা দিয়ে, নিট এক্সামিনেশন দিয়ে মেডিকেলে যেতে পারো। এত বড় লাইন তোমার জন্য খোলা আছে। আচ্ছা, নিট তো যেসব বই পড়তে হয় সেগুলো তো ইংলিশে। আমি তো একজন বেঙ্গলি মিডিয়াম, আমি 11-12 যখন তুমি পড়বে, তোমার যদি মেডিকেলটা উদ্দেশ্য হয়, আমি আবার বলছি, আমি কোনো তোমাকে নেগেটিভ জায়গা বলছি না, তোমার যদি মেডিকেল উদ্দেশ্য হয় আর মোটামুটি তুমি যদি মাধ্যমিকে 80% এর উপর স্কোর করো, তুমি কোনো বড় শহরে চলে যাও, অ্যাটলিস্ট দুর্গাপুরে, ওখানে চেষ্টা করো কোনো ইংলিশ ভার্সন স্কুল, ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরও ইংলিশ ভার্সন স্কুল আছে, বা সিবিএসসি বোর্ডের কোনো স্কুলে গিয়ে অ্যাডমিশন নাও, এবং সাথে সাথে তুমি কোচিংটা নাও। 3-4টে ভালো কোচিং ইনস্টিটিউট দুর্গাপুরে আছে ন্যাশনাল লেভেলে, সেখানে একটা জায়গাতে কোচিং নাও। যদি তোমার ইকোনমি পারমিট করে তবে। আপাতত ক্লাস 10 এর জন্য কনসেন্ট্রেট করো, ঠিক আছে? নেক্সট স্যার, হ্যাঁ বলো। Sir, my name is Deepak Bhui and I work in a software engineer. তুমি এই মুহূর্তে কি করছো? Class 10. তার জন্য তোমাকে ক্লাস 12 সায়েন্স নিয়ে পড়তে হবে, ম্যাথমেটিক্স থাকতে হবে। আবার বলছি, পিসিএম থাকতে হবে, ম্যাথমেটিক্স থাকতে হবে, ইংলিশ থাকতে হবে, জয়েন্ট পরীক্ষা দিতে হবে, এবং জয়েন্ট পরীক্ষা দেওয়ার পর তুমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার জন্য এলিজিবল হবে। তুমি আগে ক্লাস 12 পড়ো, বা আরেকটা কাজ করতে পারো, এখনো তুমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হতে পারো 10 পরীক্ষার পর। ডিপ্লোমাতেও আমাদের কম্পিউটার সায়েন্স আছে, তুমি আমার যে ডিপ্লোমার প্রিন্সিপাল স্যাররা আছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করো। ক্লাস 10 এর পর তুমি কম্পিউটার সায়েন্সের জন্য পড়তে পারো, ইঞ্জিনিয়ারিং 3 বছরের কোর্স, তারপর 3 বছর ডিপ্লোমার পর বিটেক করতে পারো। এটার জন্য তুমি খোঁজ নিতে পারো। এতে খরচাটা কম। নেক্সট প্লিজ। হ্যাঁ, ওখানে ওই মাঝখানে আমার নাম বিমল। বলো।
নিট দেবে আপনি পরীক্ষা জেন পাস দিচ্ছ নিটে তুমি নিটের সাথে জেন পাসটাও দাও যদি নিটে হলো ইটস ওয়েল এন্ড গুড যদি না হলো বলতে স্কোপটা সেই মতো এলো না যেটা তুমি ইকোনমিতে পারমিট করতে তোমার পয়সা করে যদি অতটা না থাকে এত তিনটে স্কেল আছে তা সেখানে যদি না পাও তাহলে জেন পাস দিলে কিছু প্যারামেডিক্যাল কোর্সেস আছে সেগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এবং খুব ভালো যেমন হচ্ছে ডিএমএলটি জেন পাসের থ্রু দিয়ে আসতে হবে যেমন সিসিটি ওটিটি হসপিটাল ম্যানেজমেন্ট দিস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোর্সগুলো তুমি কিন্তু করতে পারো ওকে করার জন্য চেষ্টা করো নেক্সট প্লিজ নেক্সট এদিক থেকে কেউ হাত দাও প্লিজ রেজ ইউর হ্যান্ড তুমি বলবে কেউ স্যার হ্যাঁ বলো মাই নেম ইজ অপূর্ব দাস স্যার আমি ইন্ডিয়ান এয়ারফোর্সে জয়েন করতে চাই তার জন্য কি করতে হবে সাইলেন্স তুমি এখন কি করছো স্যার টেনে পড়ছি তুমি আগে মাধ্যমিক পরীক্ষাটা ভালো করে দাও মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর তোমার হাই সেকেন্ডারি পরীক্ষাটা ভালো করে দিতে হবে তারপরে তুমি জানতে পারবে কিভাবে করতে হবে না করতে হবে আগে তোমার এখন সামনে মাধ্যমিক পরীক্ষা না হলে কিছু হবে না আগে তোমার 18 বছর হতে হবে 18 বছরের জন্য হাই সেকেন্ডারি পরীক্ষাটার পর নিতে হবে ঠিক আছে ওকে আর একটা রাস্তা তোমার জন্য বলছি এয়ার ফোর্সে কিছু টেকনিক্যাল পোস্ট নেয় শুনে নাও এয়ার ফোর্সে কিছু টেকনিক্যাল পোস্ট নেয় সেই টেকনিক্যালের জন্য তুমি যদি আইটিআই করতে পারো তোমার এন্ট্রিটা সহজ হবে নেক্সট এদের মধ্যে কেউ আর কেউ আছো আমি আমাদের মধ্যে একজন সোশ্যাল ওয়ার্কার বা এই প্রোগ্রামকে অর্গানাইজ করতে যিনি আমাদের সবথেকে বেশি হেল্প করেছেন তিনি আজকে আমাদের মধ্যে এসেছেন আমি ম্যানেজমেন্টকে বলবো যে ওনাকে একটু টোকেন অফ লাভ আমরা ভালোবাসা দিয়ে বরণ করতে পারি তার জন্য আমাদের মধ্যে মলয় মুখার্জি মহাশয় এসে উপস্থিত হয়েছেন উনি হচ্ছেন পঞ্চায়েতের সহসভাপতি এবং শিক্ষা কর্মাধ্যক্ষ আমি সিজিএসকে অনুরোধ করব তাকে ফেলিসিটেট করার জন্য নেক্সট যদি কারো কোয়ারিজ থাকে প্লিজ আমি পৌলমী ম্যাডামকে বলবো তার কথা বলার জন্য পৌলমী প্লিজ ধন্যবাদ স্যার সবাই খুব সুন্দরভাবে আজকে মনোযোগ সহকারে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ পেলে স্যারদের কাছ থেকে আমি তোমাদেরকে দু চার কথা বলছি যে মেইনলি আজকে যে কোর্সগুলোর ব্যাপারে আমরা জানলাম তোমরা যেহেতু ম্যাক্সিমামই এখানে ক্লাস 10 এবং 11 এ আছো তোমাদের জন্য এখন যে দুটি কোর্স খুব উপযোগী সেই দুটি হলো আইটিআই এবং ডিপ্লোমা আইটিআই এবং ডিপ্লোমা পড়ার পরে যেরকম আমাদের প্রাইভেট চাকরির প্রচুর সুযোগ সেরকমই গভর্নমেন্ট চাকরিরও প্রচুর সুযোগ রেল সেল তোমাদের বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট সব জায়গাতে কিন্তু আইটিআই এবং ডিপ্লোমা নেয় বিশেষ করে আমি আমাদের বোনেদের বলতে চাইবো যারা নিয়ে আছো মেয়েদের জন্য আইটিআই এবং ডিপ্লোমা করার পরে প্রচুর গভর্নমেন্টের ভ্যাকেন্সি বেরোয় যেগুলো পোস্টিং হয় অনলি মেয়েদের জন্য তো তোমরা যদি ভাবো যে ইন ফিউচার টেকনিক্যাল লাইনে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে তো অবশ্যই তোমরা এই দুটি কোর্সকে নিয়ে চলতে পারো আর যারা এখন আমাদেরকে বললেন তারা ইন ফিউচার মেডিকেল লাইনে যেতে চাইছো তাদের উদ্দেশ্যে আমি বলবো তোমরা কিন্তু ক্লাস 11 এ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে সাবজেক্ট অবশ্যই রাখবে এবং তার সাথে একটু একটু করে পড়াশোনা করবে জেন পাস পরীক্ষার জন্য এবং নিটের জন্য তারপরে তোমরা মেডিকেল লাইনে হোক বা নার্সিং লাইনে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে এছাড়া
BCA পড়বো, BBA পড়বো বা ল পড়বো, যে কোনো একটি কোর্সে ভর্তি হব। এবং যদি তোমরা কখনো ভেবে এই কোর্সগুলো নিয়ে আমাদের কলেজে আসো, ওই ভাউচারটা সাথে করে নিয়ে আসবে, তাহলে তোমরা কিন্তু ইনস্ট্যান্ট একটা ফিসের উপরে স্কলারশিপ পেয়ে যাবে। সেই স্কলারশিপের অ্যামাউন্টটা অনেকটাই, যেটা তোমাদের আর্থিক সহযোগিতা করবে। সুতরাং ধন্যবাদ জানাই তোমাদের প্রত্যেককেই। এরপর আমি ঝিলিক ম্যাডামকে রিকোয়েস্ট করবো বিষয়টা বুঝতে। যারা ক্লাস 11 আর্টসে রয়েছে, ওই 12 যারা এসছো আর্টসে পার্টিকুলারলি সবাই চিন্তা ভাবনা একই থাকে যে আমি আগে গ্রাজুয়েশন করে তারপরে এমএ করবো, এমএ করে বিএড করবো, স্কুলে চাকরি করবো, ভালো কথা অপশন নিতে রাখা ভালো। কিন্তু এখন খুব ভালো একটা সুযোগ সবারই এসছে, যেটা দু ধরনের কাজ হয়, একটা চাকরি পাবে, সেকেন্ড সমাজ সেবা, একটা সোশ্যাল ওয়ার্ক পাবে। নার্সিং, যেটা হলো জিএনএম নার্সিং, ক্লাস 12 আর্টস সায়েন্স কমার্স সবাই করতে পারবে। কিন্তু একটা এন্ট্রান্স এক্সামিনেশন হয়, ওরা এলিজিবল হবে, পরীক্ষাটা দেওয়ার পর ওরা ভর্তি হতে পারবে। এখন ওয়েস্ট বেঙ্গলে বহু জায়গা নার্সিং কলেজ খুলেছে, জিএনএম এএনএম, জিএনএম এএনএম তো হচ্ছে না, জিএনএম হচ্ছে, জিএনএম। আর সায়েন্সের রয়েছে, ওরা বিএসসি নার্সিং জন্য ট্রাই করবে, খুব ভালো ডিমান্ড, খুব ভালো জব অপরচুনিটি রয়েছে দুটোতেই। আর প্যারালালি যারা সায়েন্সে রয়েছে বা কমার্সের জন্য বিবিএ বিসিএ তাদের জন্য আগে পড়ে গেলে কোর্স করতে হবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে কি, যে ইন্টারভিউ এক্সামিনেশনগুলো হয়, যেরকম বিটেক ক্ষেত্রে জয়েন্ট পরীক্ষাটা হয়, তারপরে আমরা ভর্তি হতে পারি। ঠিক ওরকমই জিএনএম বা বিএসসি নার্সিং ক্যাম্পাস পরীক্ষা নেওয়া হয়, এই মাসের মধ্যেই হয়তো ফর্ম ফিল আপ হবে, দেখে নিন। ফর্ম ফিল আপ করার পর সুযোগ পাবে। যারা 12-এর দিদিরা বা কেউ আসনি, ওদেরকেও জানিয়ে দিও এই মাসে ফর্ম ফিল আপ করেছে, ফর্ম ফিল আপ অবশ্যই করবে, কিন্তু চান্সই পাবে না, তারপরে ওটা অ্যাডমিশন নিতে পারবে। তারপর তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা অপশন এ বা অপশন বি নিয়ে পড়বে। এরপর তোমাদের কারো যদি কোয়েরি থাকে আমি বলতে পারো। ধন্যবাদ জানাই রাজন স্যারকে। নেক্সট আমাদের সায়েন্স প্রিন্সিপাল স্যারকে কিছু মূল্যবান আমাদের থ্যাংক ইউ ম্যাডাম। আমাকে এইমাত্র পিছন থেকে কিছু ছেলে জিজ্ঞেস করছিল যে আমরা ফাইন্যান্সিয়ালি একটু পোর, কিন্তু আমরা আইটিআই করতে চাই। আমি একটা স্কিম বলি, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট থেকে ডিজিটি আর ডিআইটি, এখান থেকে আইটিআই যারা পড়তে চায় কিন্তু ফাইন্যান্সিয়ালি একটু পোর আছে, তাদের জন্য একটা খুব সুন্দর ব্যবস্থা করেছে, ওটা চালু হয়েছে গত বছরের আগের বছর থেকে। আইটিআই কোর্স করতে অ্যাপ্রক্স 2 বছরে 50 থেকে 60,000 টাকা মতো লাগে অন অ্যান অ্যাভারেজ। ওজেটি, অন দা জব ট্রেনিং, প্রত্যেক আইটিআই স্টুডেন্টকে কোর্স চলাকালীন একটা কোনো ইন্ডাস্ট্রিতে ট্রেনিং করতে হবে। আমরা সেই ওজেটিতে পাঠাই। ওজেটিতে ছেলেরা মান্থলি 10,000 টাকা করে স্টাইপেন্ড পায়, 4 মান্থসের ট্রেনিং হয়। তাহলে একটা ছেলে যদি 4 মাস ট্রেনিং করে 40,000 টাকা। ওএসসি স্কলারশিপ আছে তোমাদের, ওটাতে পাওয়া যায় 2 বছরে 10,000। অ্যাকচুয়ালি যদি কেউ মনে করে আমি পড়বো, ফ্রি অফ কস্ট পড়াটা হয় হিসাব মতো 40 + 10 50,000 টাকা। কোর্স ফিস হচ্ছে 50 থেকে 60,000 টাকা। তাই যদি কারো মনে হয় যে আমি ফাইন্যান্সিয়ালি পোর আছি, তাদের জন্য কিন্তু সুযোগ গভর্নমেন্ট করেছে। এবং আইটিআই হচ্ছে 80% প্র্যাকটিক্যাল, 20% থিওরি। মেয়েদের জন্য বেশ কিছু কোম্পানি আছে যারা স্পেশালি গার্ল স্টুডেন্ট চায় এবং তাদের প্যাকেজ যথেষ্ট ভালো। আমাদের বেঙ্গলের মেয়েরা টেকনিক্যালের ব্যাপারে একটু কেমন যেন অতটা ফ্রি হতে পারে না, কিন্তু মেয়েদের প্রচুর সুযোগ। প্লাস ডিজিটি থেকে একটা ইনস্ট্রাকশন আছে ফর গার্ল স্টুডেন্টস, তাদের কোর্স ফিসও অনেকটা কম হয়। মেয়েরা কিন্তু এখন অনেক, যেমন এলএনটি, মারুতিতেও কিছু কিছু জায়গায় নেয়, প্লাস আরো কিছু কোম্পানি আছে স্পেশালি মেয়েদেরকেই নেয়। তারা মেয়েদের প্রচুর সুযোগ পাচ্ছে এবং যে কজন মেয়ে আমাদের এখানে পড়ছে তারা কিন্তু সুযোগের পর সুযোগ পাচ্ছে, কারণ সেই হারে মেয়ে আমাদের নেই।
মানে গার্লস স্টুডেন্টরাও কিন্তু টেকনিক্যালে অনেক ইমপ্রুভমেন্ট করার জায়গা আছে, ঠিক আছে? যারা পড়তে চাও, নিজেকে সাকসেস করতে চাও, তারা কিন্তু এগুলো একটু ভাবনা চিন্তা করবে। যদি মনে হয় আরো জানতে চাই, আমাদের স্যারদের সঙ্গে বা কলেজের সঙ্গে যোগাযোগ করবে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আমরা আজকে আমাদের এই প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আরেকটা গান হয়ে যাক, কি বলো? তো আমি আবার অনুরোধ করবো আমাদের এই ছাত্রীকে ডেকে নিতে এবং তাকে অনুরোধ করবো আজকে আমাদের শেষ সঙ্গীতটি পরিবেশন করার জন্য। হ্যালো, হ্যালো। আমরা রাহুল ফাউন্ডেশনের তরফ থেকে
আছে তার হেডমাস্টার মশাই এবং হেডমিস্ট্রেস বা শিক্ষক এবং শিক্ষাকর্মী সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এখানে উপস্থিত হয়ে আমাদের এখানে আমাদের এনার্জিটাকে বাড়িয়ে দিয়েছেন। এখানে যত ছাত্রছাত্রী এসছো তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বেস্ট উইশেস জানাচ্ছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য। আমরা আশা করব তোমরা ভালো রেজাল্ট করবে। এবারে রাহুল ফাউন্ডেশনে আমাদের তোমরা জানো যে আমরা টোটাল 11টা ইনস্টিটিউট আছে। টেকনিক্যালে আইটিআই, ডিপ্লোমা এবং বিটেক, নার্সিং দুটো কলেজ আছে, প্যারামেডিক্যাল কলেজ আছে, আমাদের মেডিকেল কলেজ আছে, আমাদের ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অফ দুর্গাপুর আছে। টোটাল 11টা ইনস্টিটিউটে তোমাদের কোনো কোয়ারি যদি থাকে আমাদের এখানে প্রত্যেকটা কলেজে শিক্ষক শিক্ষিকারা এসেছেন। তোমাদের যদি মনে হচ্ছে যে এখানে আমাদের লজ্জা লাগছে বলতে, তাদের সঙ্গে পার্সোনালি তোমরা দেখা করো। আমরা এখানে আরো 8 ঘন্টা রয়েছি, ঠিক আছে? কোনো কোয়ারি যদি থাকে স্যার ম্যাডামরা আছেন এখানে, তোমরা প্লিজ তোমাদের যদি কোয়ারি থাকে একটু মিটিয়ে নেবে। নিজের মধ্যে কোনো দ্বিধা রেখো না, কারণ এটা তোমাদের একটা ভবিষ্যতের ব্যাপার। হয়তো আবার পরের বছর আমরা আসবো, তখন তোমাদের হয়তো যদি যে অপরচুনিটিগুলো তোমরা পাবে এখন সেগুলো হয়তো মিস করে যাবে, ঠিক আছে? সঠিক এটা মনে রাখবে, সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা কিন্তু নিতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ অল। আমি এবারে আমাদের যে দুই ছাত্রী আমাদের আজকে এখানে পারফর্ম করলো, প্রিয়াঙ্কা বাগদি এবং দোনা পালিত, দুজনকে আমি মঞ্চে ডেকে নিতে চাই। আমাদের রাহুল ফাউন্ডেশনে 12,000 স্টুডেন্ট পড়াশুনো করে, মেডিকেল, নার্সিং, ইঞ্জিনিয়ারিং, স্কুল সব মিলিয়ে, ম্যানেজমেন্ট। তো 12,000 স্টুডেন্টের সঙ্গে তো আমার সাক্ষাৎ হয়ে ওঠে না, কিন্তু আমি আমার দুজন স্টুডেন্টকে আজকে নতুন করে আবিষ্কার করলাম। স্পেশাল ক্লাস, আমি নাম হয়তো ওদের জানি না, স্পেশাল ক্লাস স্টুডেন্ট যে খালি গলায় এত সুন্দর নাম করলো, প্রত্যেককে মুগ্ধ করে দিল। তা আমি সবাই সামনে তাদের সম্মান জানাতে চাইছি। আমি লালনবাবুকে স্টেজ আসার জন্য রিকোয়েস্ট করছি, এবং আমি সবাই তো নাম জানি না, যারা তো সঙ্গে 2-3জন হেডমাস্টার, হেড শিক্ষিকা যারা আছে, হেড শিক্ষিকা, তাদেরও কিন্তু একজনকে রিকোয়েস্ট করছে। রিয়েলি ইট ইজ মাইন্ড ব্লোয়িং অ্যান্ড মাস, ঠিক আছে? তাদের আমরা একটু ফেলিসিটেট করবো। লালবাবু, আপনি তোমার গান আমার কোন ইনস্টিটিউটে করো? তুমি আমাদের নামটা প্রিয়াঙ্কা বাগদি। কোন ইনস্টিটিউটে করো? এমআই কি করো তুমি? বাহ, রাখো স্যার। তুমি কোন ইনস্টিটিউটে পড়ো? আমি এমআইটিতে পড়ি, বিবিএ। আমাদের গান আমাদের খুব ভালো লেগেছে। আমি আমার কালচারাল যারা দেখেন তাদের বলবো যাতে তোমরা আরো অপরচুনিটি পাও, সুযোগ পাও। তোমার প্রিন্সিপালকে আমি বলবো, ঠিক আছে? তো ডক্টর প্রশান্তকে বলবো। থ্যাংক ইউ। যেমন আমাদের 12,000 থেকে 14,000 স্টুডেন্ট অলরেডি পড়াশোনা করে, তাদের মধ্যে এই ধরনের প্রতিভা আমাদের অনেক আছে। প্রতিবার প্রতিফলন হয় বছরে 2 থেকে 3 বার, ইনস্টিটিউট লেভেলে হয়, এবং আমাদের রাহুল ফাউন্ডেশন লেভেলে একটা মেডিকেল এক্সপো, কালচারাল এবং মেডিকেল একটা টেকনিক্যাল প্রোগ্রাম হয়, সেখানে হয়। বাইরে থেকেও আর্টিস্টরা আসেন, এবার শান এসেছিলেন। এছাড়া আমাদের অ্যালুমিনাই সংখ্যা, যারা এখান থেকে পড়াশোনা করে অন্য জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, তার সংখ্যা 50,000-এরও বেশি। 50,000-এরও বেশি। যাই হোক, ম্যাডাম যেটা বললেন বা স্যার যেটা বললেন, আমরা প্রোগ্রামকে এখানেই ক্লোজ করছি, কিন্তু আমরা বাইরে এখনো 15 মিনিট অ্যাভেলেবল আছি। কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে, তোমরা আমাদের কাছে এসে তোমরা তোমাদের কোয়ারিজ রেজ করতে পারো। আর আমাদের যারা এসছেন আজকে, শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষক শিক্ষিকা যারা এসছেন, বা যদি কোনো অফিসিয়াল এসে থাকেন বা গার্জেন এসে থাকেন, প্রত্যেকে আমরা ধন্যবাদ দিচ্ছি তাদের সহযোগিতার জন্য, তাদের
সাহসিকভাবে যে সহযোগিতা দেখিয়েছেন তাদের ছাত্রছাত্রী ডেভেলপমেন্টের জন্য তাদের আমরা নমন করছি। ধন্যবাদ।